গ্লাসে কি আছে অনুমান করতে পারবে? যাও, আমিই বলে দিচ্ছি। চিরতার পানি, স্বয়ং কবিগুরু খেতেন, আমিও খাই। তোমাদের দুজনকেই তুমি করে বললাম, বয়সে দুজনই আমার চেয়ে ছোট। ছোটটাকে তো চিনি, আমার কাছ থেকে ভূতের বাচ্চা নিয়ে গিয়েছিল। তুমি কে? আমি হুমায়ুনের শিক্ষক, অঙ্ক স্যার। বাহ, ভালো তো। অঙ্ক ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুমি মনে মনে 2 সংখ্যার একটা অঙ্ক ভাবো তো। ভেবেছ? জি। এর সঙ্গে 7 যোগ দাও। দিয়েছ? জি, দিয়েছি। যোগ দেবার পর যা হয় তা তুমি 110 থেকে বাদ দাও। দিয়েছ? জি, দিয়েছি। খুব ভালো। এর সঙ্গে 15 যোগ দাও। জি, দিলাম। যে সংখ্যা মনে মনে ভেবেছি তাও এর সঙ্গে যোগ করো। করেছ? জি, করেছি। এইবার 2 দিয়ে ভাগ দাও। এর থেকে 9 বাদ দাও। যা থাকলো তাকে 3 দিয়ে গুণ দাও। দিয়েছ? 1 2 3। জি। তোমার উত্তর হলো গিয়ে 150। কি হয়েছে? জি, হয়েছে। আশ্চর্য তো, এটা আপনি কি করে করলেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আবারও চলে এলাম আপনাদের মাঝে বোতল ভূত গল্পটির 2য় পর্ব নিয়ে। আমাদের পরিবেশনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। চলুন শুনে আসি গল্প বোতল ভূত। লিখেছেন হুমায়ুন আহমেদ। না রে, গত রাতে ঘুম হয়নি। কেন স্যার? স্যার ইতস্তত করে বললেন। না মানে, ওই দিন তোর বোতলের ওই জিনিসটা গিলে ফেললাম, তারপর থেকে তারপর থেকে কি স্যার? না কিছু না, একটু পরপর খালি ঢেকুর উঠছে। ভূতের সাথে তার কোনো সম্পর্ক নেই, আমি জানি। শারীরিক কোনো অসুবিধা হয়েছে আর কি। জি স্যার, ওষুধ খান, সেরে যাবে। খেয়েছি তো, নাকচ ভূমিকা 1 ডোজ খেয়েছি। 200 পাওয়ার, কমছে না তো। মনে হচ্ছে যেন আরো বেড়েছে। সত্যি নাকি স্যার? স্যার উত্তর না দিয়ে বড় রকমের একটা ঢেকুর তুললেন। সেই ঢেকুরের সঙ্গে পেটের ভেতরে বিচিত্র শব্দ হতে লাগলো। টপ টপাটপ, কুম কুম, গুরু গুরু, রুরু। স্যার নিজেই সেই শব্দে বিচলিত এবং হতভম্ব। তিনি চিকন গলায় বললেন, হুমায়ুন, তোকে যে লোক তোকে ভূতের বাচ্চা দিয়েছিল, ওর কাছে আমাকে নিয়ে চল বাবা। কেন স্যার? এমনি চাই একটু গল্প করে আসি। ভূত ফুত আমি বিশ্বাস করি না। ভূতের কথা বলে তিনি যে বাচ্চাদের ভয় দেখাচ্ছেন, এটাও ঠিক না। বাসা চিনিস না, আমাকে নিয়ে চল। মনিরকেও সাথে নিয়ে যাই স্যার। মনিরের সঙ্গেই তার ভালো চেনা জানা। দুনিয়া শুদ্ধ লোক নিয়ে যাওয়ার কি দরকার, তুই গেলেই হবে। অনেকক্ষণ কড়া নাড়ার পর বুড়ো লোকটি দরজা খুললেন। আমাদের দিকে এক পলক তাকিয়েই বললেন, 1 মিনিট। এই বলে পাশের ঘরে চলে গেলেন। খুঁটা খুঁটি শব্দ শোনা যেতে লাগলো, যেন হামানদিস্তায় কিছু পিষছেন। অঙ্ক স্যার ঘাবড়ে গিয়ে বললেন, ইনি তো দেখতে এক অবিকল রবি ঠাকুরের মতো, তাই না? জি স্যার। আমি তো চমকেই গিয়েছিলাম। প্রথম দিন আমিও চমকে গিয়েছিলাম স্যার। এই হুমায়ুন, খুঁটাখুটি শব্দ কিসের রে? জানি না স্যার, হয়তো ভূতের ভর্তা বানাচ্ছেন। হ্যাঁ, ভূতের ভর্তা মানে? কিসব ছাগলের মতো কথা বলছিস? বুড়ো ভদ্রলোক ফিরে এলেন, হাতে গ্লাস ভর্তি লালাভ জিনিস, মুখ ভর্তি হাসি। তিনি দরজায় গলা বাড়িয়ে বললেন, গ্লাসে কি আছে অনুমান করতে পারবে? চিরতার পানি, স্বয়ং কবিগুরু খেতেন, আমিও খাই। তোমাদের দুজনকেই তুমি করে বললাম, বয়সে দুজনই আমার চেয়ে অনেক ছোট। ছোটটাকে তো চিনি, আমার থেকে ভূতের বাচ্চা নিয়ে গিয়েছিল। তুমি কে? স্যার কাপা কাপা গলায় বললেন, আমি হুমায়ুনের শিক্ষক, অঙ্ক স্যার। বাহ, ভালো তো। অঙ্ক ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, তুমি মনে মনে 2 সংখ্যার একটা অঙ্ক ভাবো। ভেবেছ?
অঙ্ক স্যার শুকনো গলায় হ্যাঁ সূচক মাথা নাড়লেন। হ্যাঁ, এবার এর সঙ্গে 7 যোগ দাও। দিয়েছো? জি। যোগ দেবার পর যা হয় তা তুমি 110 থেকে বাদ দাও। দিয়েছো? জি। খুব ভালো। এবার এর সঙ্গে 15 যোগ দাও। দিলাম। যে সংখ্যা মনে মনে ভেবেছি তাও এর সঙ্গে যোগ করো। করেছো? জি, করেছি। 2 দিয়ে ভাগ দাও। এর থেকে 9 বাদ দাও, যা থাকলো তাকে 3 দিয়ে গুণ দাও। দিয়েছো? জি, দিয়েছি। তোমার উত্তর হলো 150। কি হয়েছে? জি, হয়েছে। আশ্চর্য তো। অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। বুড়ো ভদ্রলোক বললেন, এইসব মজার মজার অঙ্ক করে ছাত্রদের কৌতূহল জাগিয়ে তুলতে হয়, তা না কঠিন কঠিন সব অঙ্ক দিয়ে তোমরা ছাত্রদের ভয় পাইয়ে দাও। অঙ্ক একটা মজার জিনিস, তোমরা সেই মজাটাই ছাত্রদের দিতে পারো না। খুব খারাপ। এখন বলো আমার কাছে কি চাও? অঙ্ক স্যার বললেন। কিছুই চাই না জনাব। বুড়ো খুব রেগে গেলেন, থমথমে গলায় বললেন, কিছু চাই না মানে? শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসছো? আর একটু পর পর এমন বিশ্রী ঢেকুর তুলছো কেন? কি হয়েছে? অঙ্ক স্যারের মুখটা কেমন কালো হয়ে গেল। আমার দিকে একবার করুণ চোখে তাকিয়ে মাথা চুলকাতে লাগলেন। আমি বললাম, আপনি যে আমাকে ভূতের বাচ্চাটা দিয়েছিলেন, অঙ্ক স্যার সেটা গিলে ফেলেছেন। তারপর থেকে শুধু ঢেকুর উঠছে। স্যারের বড় কষ্ট। বুড়ো অবাক হয়ে বললেন, কি? ভূতের বাচ্চা গিললে কেন? ভূত কি কোনো খাদ্যদ্রব্য? বলো, এটা কি কোনো মজাদার কিছু? স্যার আমতা আমতা করছেন, জবাব দিচ্ছেন না। কি ব্যাপার, চুপ করে আছো কেন? জবাব দাও, কেন গিললে ভূতের বাচ্চা? ভূত বলে কিছু নেই, সেটা ছাত্রদের বোঝাবার জন্য। কিছু যদি না থাকে তাহলে তোমার পেটে যে জিনিসটা গজগজ করছে সেটা কি? বলো, কি সেটা? না মানে অসুখ বিসুখ হয়েছে আর কি। অসুখ বিসুখ কিচ্ছু না, ভূত হজম হচ্ছে না। দাঁড়াও দেখি কি করা যায়। নাকের ফুটো দিয়ে বের করে দিচ্ছি, সময় লাগবে, চট করে হবে না। 50টা বৈঠক দিতে হবে, 3 সের গরম পানি খেতে হবে, মুরগির পালক দিয়ে নাকে সুড়সুড়ি দিতে হবে। তখন খুব হাঁচি আসবে, সেই হাঁচির সঙ্গে ভূত বেরিয়ে আসবে। অনেক যন্ত্রণা। আমরা দুজন বাসায় ফিরে চলেছি। বুড়ো ভদ্রলোক ভূতের বাচ্চাটা বের করে আবার বোতলে ভরে আমাকে দিয়েছেন। অঙ্ক স্যারের ঢেকুর তোলা বন্ধ হয়ে গিয়েছে, তবে তিনি খুব গম্ভীর। একবার শুধু বললেন, হুমায়ুন, ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, তাহলে কি স্যার ভূত আছে? আরে না, ভূত আবার কি? ওই বুড়ো আমাদের বোকা বানিয়েছে। বেটা মনে হচ্ছে বিরাট ফাজিল। কিন্তু স্যার আপনার ঢেকুর তো বন্ধ হয়েছে। স্যার কিছু বললেন না। তাকে খুব চিন্তিত মনে হলো, যেন কিছুতেই হিসাব মেলাতে পারছেন না। জ্যৈষ্ঠ মাসের শুরুতে এক দারুণ ব্যাপার হলো। 9-10-এর ছেলেরা মিলে ঠিক করলো আম কাঁঠালের ছুটি খানিকটা এগিয়ে দেবার জন্যে হেড স্যারের কাছে দরবার করবে। দরবারটা যাতে জোরালো হয় সেজন্য সব ক্লাস থেকে 2 জন করে যাবে। যে 2 জন যাবে তারা যেন অবশ্যই খুব ভালো ছাত্র হয়। ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলে হলে ভালো, স্যাররা ভালো ছাত্রদের উপর চট করে রেগে যান না। দীপু হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয়। সে সব শুনে বলল, আগে ভাগে ছুটিটা নিয়ে হবেটা কি? আম কাঁঠালের ছুটি না হলেই সবচেয়ে ভালো হয়, মন দিয়ে পড়াশোনা করতে পারি। কথা শুনে রাগে গা জ্বলে যায়, ইচ্ছে করে ঠাস করে মাথায় একটা চাটি বসিয়ে দিই। তার উপায় নেই, এরা ভালো ছাত্র, স্যারের কাছে নালিশ করলে সর্বনাশ। আমাদের ক্লাস থেকে কেউ দেখি যেতে রাজি নয়, তাই আমি একাই গেলাম। বিরাট একটা দরখাস্ত লেখা হলো। ক্লাস 10-এর বগা ভাই, আসল নাম বদরুল ইসলাম, খুব লম্বা বলে আমরা তাকে ডাকি বগা ভাই, হেড স্যারের হাতে দরখাস্ত তুলে দিল। হেড স্যার বললেন, ব্যাপার কি? বগা ভাই তোতলাতে তোতলাতে বলল, দরখাস্ত
সব লেখা আছে স্যার। বগা ভাইয়ের এই একটা অসুবিধা, ভয় পেলে তোতলাতে শুরু করে এবং প্রতিটা বাক্য দুবার করে বলে। সে আবার বলল, দরখাস্তে সব লেখা আছে স্যার। লেখা যে আছে তা তো দেখতেই পাচ্ছি, ব্যাপারটা কি তোমাদের মুখ থেকে শুনতে চাই। আম কাঁঠালের ছুটি 2 সপ্তাহ এগিয়ে দিলে ভালো হয় স্যার। কেন? আমরা সবাই মুখ চাওয়াচি করছি, ছুটি এগিয়ে দিলে ভালো কেন হয় তা নিয়ে আমরা আলোচনা করিনি। হেড স্যার হুঙ্কার দিয়ে বললেন, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, কথা বল। কেউ নড়াচড়া করছে না দেখে সাহসে ভয় করে আমি মুখ খুললাম। মিনমিন করে বললাম, এইবার তো স্যার গরম খুব বেশি পড়েছে, আম কাঁঠাল সব আগেই পেকে গেছে, এজন্য আমরা স্যার ছুটিটা একটু আগিয়ে দেওয়ার জন্য একটু আর্জি জানাচ্ছি আর কি। আম কাঁঠাল পাকানো কাকে বলে জানিস? জি না স্যার। এক্ষুনি দেখবি কাকে বলে। কত বড় সাহস, বলে কিনা ছুটি এগিয়ে দিতে। যা ক্লাসে যা, ক্লাসে গিয়ে নীল ডাউন হয়ে থাক। ক্লাসে ফিরে এসে নীল ডাউন হয়ে আছি, বসির দাঁত বের করে হাসছি। কাউকে শাস্তি দিতে দেখলে তার ভারী আনন্দ হয়। সে আজ আর আনন্দ চেপে রাখতে পারছে না, কিছুক্ষণ পর পর সব কটা দাঁত বের করে দিচ্ছে। টিফিন টাইমে দপ্তরি কালীপদ নোটিশ দিয়ে এলো। হেড স্যারের নোটিশ পাঠিয়েছেন, ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বৎসরের গ্রীষ্মকালীন বন্ধের সময়সীমা 2 সপ্তাহ কমিয়ে দেয়া হলো। নির্ধারিত সময়ের 2 সপ্তাহ পর সে বন্ধ শুরু হবে। এই নিয়ে কোনো রকমের দিন দরবার না করার জন্য স্যার ছাত্রদের পরামর্শ দিয়েছেন। ছুটির পর খুবই মন খারাপ করে বাসায় ফিরলাম। কি করা যায় কিছুই বুঝতে পারছি না। এখন ছুটি এগিয়ে আনবার দরকার নেই, যথাসময়ে ছুটি আরম্ভ হলেই আমরা খুশি। তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমাদের হেড স্যার খুবই কঠিন চিজ। সন্ধ্যার আগে আগে মুনির এসে উপস্থিত। সে ছুটি কমে যাওয়ার জন্য মন খারাপ করেছে। এই ছুটিতে তার মামা বাড়ি যাবার কথা, ছুটি কমে গেলে আর যাওয়া হবে না। মুনির বলল, চল তার কাছে যাই, তিনি যদি কোনো বুদ্ধি দেন। কার কথা বলছিস? আরে আমাদের যিনি ভূতের বাচ্চা দিলেন, ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে। উনি বুদ্ধি দেবেন কেন? আর দিতেও তো পারেন, আমাদের কথা তো উনি শোনেন। কেন শোনেন না? চল যাই। আমার কেন জানি মনে হচ্ছে উনি হেড স্যারের মতো রেগে যাবেন। সব বড়রা একরকম হয়। তবু বলে দেখি। বুড়ো ভদ্রলোক দাঁড়িতে হাত বুলাতে বুলাতে আমাদের সমস্যা শুনলেন, তারপর বললেন, অন্যায় অন্যায়, খুবই অন্যায়। ছুটি কমাবার কোনো রাইট নেই। বাচ্চা ছেলেগুলোকে সারাদিন স্কুলে আটকে রেখেও শখ মিটছে না, এখন আবার ছুটি কমিয়ে দিচ্ছে। রবি ঠাকুর বেঁচে থাকলে খুবই রাগ করতেন। আমি বললাম, এখন আমরা কি করব বলুন? ভূতের বাচ্চাকে বলা ছাড়া তো কোনো পথ দেখছি না। আমি অবাক হয়ে বললাম, ভূতের বাচ্চাকে কি বলবো? তোমাদের সমস্যার কথা বলবে, কবে থেকে স্কুল বন্ধ করতে চাও এটা বলে দেবে, তাহলেই হবে। কি যে আপনি বলেন। কি যে আমি বলি মানে, এক চর লাগাবো, বুঝলে? যা করতে বলেছি করো। বোতলটা মুখের কাছে এনে ফিস ফিস করে বলবে, বলবে যেন আগামীকাল থেকেই আম কাঁঠালের ছুটি দেবার ব্যবস্থা করেন। খুব ভদ্রভাবে বলবে। আর একটা কথা, মাসে একবারের বেশি কিছু চাইবে না। ভূত এখনো বাচ্চা তো, ক্ষমতা কম। আর একটু বড় হোক, তখন ঘন ঘন চাইতে পারবে। আমি বললাম, থ্যাংক ইউ। বুড়ো আগুন চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কি আমার সঙ্গে ইংরেজি? এর মানে কি? ক্ষমা করে দিন স্যার, আর বলবো না। আমরা এখন যাই স্যার। না 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 না, গতকাল একটি কবিতা লিখেছি, এটা শুনে যাও। তোমাদের নিয়েই লেখা। কবিতার নাম বীর শিশু। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। আমার কেন যেন মনে হলো এই কবিতাটাও আগে শুনেছি।
তবে সেই কবিতাটার নাম ছিল বীর পুরুষ, বীর শিশু নয়। তবে এটা নিয়ে ঘাটাঘাটি এখন না করাই আমার কাছে ভালো মনে হলো। বুড়োকে বাগানো ঠিক হবে না। আমরা বাড়ি চলে এলাম। বুড়োর কথা ঠিক বিশ্বাস হলো না। বোতলের ভেতর ভূত যদি থেকেও থাকে, সে স্কুল বন্ধ করবে কিভাবে? তবু রাতে শোবার আগে ট্রাঙ্ক থেকে বোতল বের করে ফিসফিস করে বললাম, ভাই বোতল ভূত, তুমি কেমন আছো? ভাই, তুমি কি আমাদের স্কুলটা আগামীকাল থেকে বন্ধ করে দিতে পারবে? লক্ষ্মী ভূত, ময়না ভূত, দাও না বন্ধ করে। অরুয়া পাখি যেন করতে ঢুকেছিল ঘরে। সে অবাক হয়ে বলল, এসব কি রে, কি হচ্ছে এগুলো? আমি বললাম, কিছু হচ্ছে না। কার সঙ্গে কথা বলছিস? বোতলের ভূতের সঙ্গে। অরুয়াপা গম্ভীর হয়ে বলল, বোতলের ভূতের সঙ্গে কি কথা বলছিলি শুনি? তোমার শোনার দরকার নেই। আহা, শুনি না। বোতলের ভূতকে বলেছি আগামীকাল থেকে স্কুল বন্ধ করে দিতে। সে বন্ধ করে দেবে। তোর মাথাটা খারাপ হয়েছে হলে হয়েছে। বাড়িতে দারুণ হইচই পড়ে গেল। বাবা ডেকে নিয়ে বললেন, এসব কি হচ্ছে রে? তুই নাকি বোতলের ভূতকে বলেছিস স্কুল বন্ধ করে দিতে? বড় চাচা বললেন, না, পাজিটার কান ধরে চর দেওয়া দরকার। ভূত প্রেতের কাছে দরবার করেছে। ভূত আবার কি করে? 10 বার কানে ধরে উঠবস কর, আর যা, তোর সেই বিখ্যাত বোতল কুয়োয় ফেলে দিয়ায়, এক্ষুনি যা। বড় চাচার কথার ওপর দ্বিতীয় কথা চলে না। বোতল ভূত কুয়ে ফেলে দিতে হলো। পরদিন খুবই মন খারাপ করে স্কুলে গেলাম। অ্যাসেম্বলিতে সবাই দাঁড়িয়ে আছি। সোনার বাংলার গান হয়ে যাবার পর হেড স্যার বললেন, তোমাদের জন্য একটি সুসংবাদ আছে। স্কুলের জন্য সরকার থেকে 2 লক্ষ টাকা পাওয়া গেছে। এখন তোমরা পাবে পাকা দালান। দালানের কাজ শুরু করতে হবে বর্ষার আগেই। কাজেই আজ থেকেই তোমাদের গরমের ছুটি। অন্যবারের চেয়ে তোমরা এবার 2 সপ্তাহ ছুটি বেশি পাবে। তবে ছুটিটা কাজে লাগাবে, শুধু খেলাধুলা করে নষ্ট করবে না, কেমন? আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্যাপারটা কি বোতল ভূতের কারণেই ঘটলো? গরমের ছুটি ব্যাপারটা খুব অদ্ভুত। ছুটির আগে কত রকম পরিকল্পনা থাকে, এই করব ওই করব। যখন সত্যি সত্যি ছুটি শুরু হয় তখন কিছু করার থাকে না। সব কেমন পানসে পানসে লাগে। এখন আমাদের তাই লাগছে। স্কুল ছুটি, কত আনন্দ হবার কথা, কিন্তু কোনো আনন্দ হচ্ছে না। এদিকে বড় চাচা কঠিন কঠিন সব নিয়ম কানুন জারি করছেন। যেমন আজ সকালেই বললেন, ছুটিটা কাজে লাগাবার ব্যবস্থা করো। পাটিগণিতের সব অঙ্ক শেষ করবে ফেলবে। আমি বললাম, এক্ষুনি সব অঙ্ক শেষ করে ফেললে সারা বছর কি করব? বড় চাচা বললেন, চর দিয়ে দাঁত ফেলে দেবো। মুখে মুখে কথা বলা না। যা, পাটিগণিতের বই নিয়ে আয়, দেখবো কত ধানে কত চাল। কি আর করা, বই নিয়ে এলাম। বড় চাচা চর দিয়ে সত্যি সত্যি দাঁত ফেলে দিতে পারেন। আমার ছোট ভাই অন্তুর একটা দাঁত তিনি এভাবেই ফেলেছেন। অবশ্যই সেটা নাড়া দাঁত, এমনিতেই পড়তো। চর খেয়ে 2 দিন আগেই পড়ে গেছে। বড় চাচার নাম ফাটলো। তিনি সেই দাঁত ডেটল দিয়ে ধুয়ে হরলিক্সের একটা খালি বোতলে ভরে নিজের ঘরে রেখে দিলেন। বোতলের গায়ে লিখে দিলেন, চর দিয়ে ফেলা দাঁত, দুষ্টু শিশু সাবধান। বড় চাচা ইকো টানতে টানতে সারা দুপুর আমাকে লসাগু এবং গসাগু করালেন। কুৎসিত সব অঙ্ক, গুণ দাও, ভাগ দাও, আবার গুণ দাও, আবার ভাগ। কি হয় এইসব গুণ ভাগ করে? পৃথিবী থেকে অঙ্কটা উঠে গেলে কত ভালো হতো। লসাগু গসাগু করতে করতে একবার ভাবলাম বোতল ভূতকে বলবো, ও ভাই বোতল ভূত, লক্ষ্মী ভাই, ময়না ভাই, তুমি পৃথিবী থেকে অঙ্ক নামের ওই খারাপ কুৎসিত জিনিসটাকে দূর করে দাও। একদিন ভোরের ঘুম থেকে উঠে সবাই যেন দেখে অঙ্ক বইয়ের সব লেখা মুছে গেছে, সব পাতা সাদা, নামতা টামাতাও কারো মনে নেই। 3 দুগুণের কত বলতে কেউ পারে না, এমনকি অঙ্ক স্যাররাও না। 1 2 কি করে লিখতে হয় তাও কেউ বলতে পারে না।
অবশ্যই আমি জানি বোতল ভূতকে এসব বলে লাভ নেই, সে কিছুই করতে পারবে না। তার ওপর বোতলটা ফেলে দেওয়া হয়েছে কুয়োয়। বোতল ভেঙে ভূত কোথায় চলে গেছে কে জানে। বেলা 3টে বেজে গেল, তবু বড় চাচা আমাকে ছাড়লেন না। যখনই বলি আজ উঠি চাচা, তখনই তিনি গম্ভীর হয়ে বললেন, কোনো কথা না, একটা কথা বললে চর দিয়ে দাঁত ফেলে দেবো, সেই দাঁত চলে যাবে হরলিক্সের কৌটায়। বিকেল হয়ে গেল। আমাদের ফুটবল টিমের ছেলেরা আমার জন্য উকি ঝুঁকি দিতে শুরু করলো, তবু বড় চাচা ছাড়বেন না। বড়রা ছোটদের এত কষ্ট কি করে দেয় কে জানে, তারা কি কখনো ছোট ছিল না? আমি বললাম, বিকেল হয়ে গেছে চাচা, এখন উঠি। বড় চাচা হুঙ্কার দিয়ে বললেন, শুধু খেলার দিকে মন, হ্যাঁ? কোথাও ওঠাউঠি নেই, তোকে দিয়ে আমি বৃত্তি পরীক্ষা দেওয়াবো। খেলাধুলা করে কি হয়? ফুটবল খেলতে গিয়ে হাত পা ভেঙে ঘরে ফিরবি, তার কোনো প্রয়োজন দেখছি না আমি। আমি সারাদিন পড়বো। নিশ্চয়ই সারাদিন পড়বে, জীবনে উন্নতি করতে চাইলে সারাদিন পড়তে হয়। ছাত্র নং অধ্যয়ং তপ। আমি জীবনে উন্নতি করতে চাই না বড় চাচা। কি, জীবনে উন্নতি করতে চাস না? না। বড় চাচা ঠাস করে একটা চর বসিয়ে দিলেন, থমথমে গলায় বললেন, তোর বেয়াদবির বিচার সন্ধ্যাবেলায় হবে। সন্ধেবেলা সত্যি সত্যি বিচার সভা বসলো। বড় চাচা, বাবা এবং আমাদের প্রাইভেট ম্যাডাম 3জন বসলেন 3 দিকে, আমি মাঝখানে। বড় চাচা ম্যাডামের দিকে তাকিয়ে বললেন, হুমায়ুন সম্পর্কে তোমার কি ধারণা ম্যাডাম, বলো তো? ম্যাডাম শুকনো গলায় বললেন, ওর মাথায় কিচ্ছু নেই। বড় চাচা ঠান্ডা গলায় বললেন, মাথায় কিছু নেই এই কথাটা তো মাস্টার তুমি ঠিক বললে না। ওর মাথায় আছে গোবর, পচা গোবর। আমাদের ম্যাডাম সঙ্গে সঙ্গে বললেন, খুবই খাঁটি কথা বলেছেন, গোবর দিয়ে মাথা ঠাসা। বড় চাচা বললেন, তবে সাধনায় অনেক কিছুই হয়। কবি কালিদাসেরও মাথা ভর্তি ছিল গোবর, মহামূর্খ ছিলেন। সাধনার জন্য পরবর্তীকালে হলেন মহাকবি কালিদাস। কি বলো মাস্টার, ঠিক না? একেবারেই খাঁটি কথা। কাজেই এখন আমরা দেখব সে যেন সাধনা ঠিক মতো করতে পারে। গরমের এই ছুটির মধ্যে হুমায়ুনকে আমরা ঠিকঠাক করে ফেলবো। কি বলো ম্যাডাম? খুবই ভালো কথা। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। বড় চাচা আমার জীবনটা অতিষ্ঠ করে ফেললেন। এখন আমি উঠি সূর্য ওঠার আগে। কিছুক্ষণ বড় চাচার সঙ্গে মর্নিং ওয়াক করে পড়তে বসি। সেই পড়া চলে 11টা পর্যন্ত। দুপুরের খাওয়ার পর শুরু হয় পাটিগণিত। বিকেল 5টায় ছুটি। কাটায় কাটায় 1 ঘন্টা ছুটি। ছুটির মধ্যে বাসায় ফিরে বই নিয়ে বসতে হয়। রাত 10টায় ছুটি। কি যে কষ্ট! রোজ একবার কুয়োর সামনে গিয়ে বলি, বোতল ভূত, ও ভাই বোতল ভূত, বড় চাচার হাত থেকে আমাকে বাঁচাও ভাই। কোনোই লাভ হয় না। ভূত হয়তো আমার কথা শুনতেই পায় না। কত নিচে পড়ে আছে, শোনার কথাও না। কিন্তু কে জানে, হয়তো বোতল ভূত ভেঙে গেছে। ভূতের বাচ্চা আর বোতলের ভেতরে নেই। থাকলে সে নিশ্চয়ই আমার কষ্ট দেখে কিছু একটা করত। এইরকম যখন অবস্থা, তখন এক কাণ্ড হলো। রাতে ঘুমোতে গেছি, শুতে গিয়ে দেখি পিঠের নিচে কি যেন শক্ত লাগছে। হাত দিয়ে দেখি, কি আশ্চর্য, ওই বোতল যে এখানে এলো কি করে? কুয়োয় যে বোতল ফেলে দেয়া হয়েছে, সেই বোতল এখানে এলো কি করে? ব্যাপারটা কি? ব্যাপার যাই হোক, তা নিয়ে পরে ভাবা যাবে। আপাতত বড় চাচার হাত থেকে মুক্তি পেতে হবে। আমি খুব করুণ গলায় কাঁদো কাঁদো স্বরে বললাম, ভাই তুমি কিভাবে এসেছো জানি না, যেভাবে এসে থাকো তুমি আমাকে বাঁচাও, বড় চাচার হাত থেকে আমাকে রক্ষা করো। এই বলে আমি খানিকক্ষণ কাঁদলাম। এতে কোনো লাভ হবে ভেবে আমি বলিনি। তবু বলা তো যায় না, হতেও পারে। পরদিন ভোরবেলা বই নিয়ে বসেছি, বড় চাচা ঢুকলেন। গম্ভীর গলায় বললেন, চিন্তা করে দেখলাম ছুটির সময়টাতে ছুটি থাকা দরকার। রাত দিন বই নিয়ে পড়ে থাকলে ছেলেপুলে গাধা হয়। যখন স্কুল ছুটি থাকবে তখন তোরও ছুটি। যা, বই তুলে রাখ। আমি তো অবাক হয়ে বড় চাচার দিকে তাকিয়ে রইলাম। আমাদের আনন্দের এখন আর সীমা নেই। বড় চাচার হাত থেকে মুক্তি পেয়ে গেছি।
আনন্দের প্রকাশ কি ধরনের হলে ভালো হবে বুঝতে পারছি না, কি করা যায়? মুনির বলল, আমাদের ফুটবল ক্লাব ঠিকঠাক করে একটা ম্যাচ দিয়ে দিলে কেমন হয়? আমি বললাম, অতি উত্তম হয়। আমাদের ফুটবল ক্লাবের নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাব। 2 বছর আগে আমরা ফুটবল ক্লাব গঠন করি। প্রথম বছর আমাদের কোনো বল ছিল না। কি করব, চাঁদা উঠেছে মাত্র 18 টাকা। সেই 18 টাকায় আমরা একটা ফুটবল পাম্প কিনি। আমাদের কাণ্ড দেখে ওরু আপা হেসে বাঁচে না, একটা ছড়া বানিয়ে ফেললো। বল নিয়েছে বাম্পার, শার্ট নিয়েছে জাম্পার। যাই হোক, পরের বছর আমরা 2 নম্বরে একটা বল কিনলাম। পাড়াতে আরও 3টে ফুটবল ক্লাব আছে, ওদের সঙ্গে ম্যাচ দিলাম। এই শুনে ওরু আপা ঠোঁট উল্টে বলল, এক একজন চামচিকার মতো তোরা ফুটবল খেলবি কি? বাতাস লাগলে উল্টে পড়ে যাস। এক কাজ কর, তোদের ক্লাবের নাম দে দি রয়্যাল চামচিকা ক্লাব। রাগে আমার গা জ্বলে গেল। ভাবলাম এমন খেলা দেখাবো যে ওরু আপা টেরা হয়ে যাবে। হলো উল্টোটা, আমরাই টেরা হয়ে গেলাম। এক একটা খেলা হয় আমরা 10টা 12টা গোল করে খাই। তবে এবার যাতে এরকম না হয় সে চেষ্টা অবশ্যই করব। আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল। ম্যাচ দিয়ে দিলাম। বিরাট উত্তেজনা আমাদের মধ্যে। ওরু আপা সব শুনে হাসতে হাসতে বলল, দি রয়্যাল চামচিকা ক্লাব নাকি ম্যাচ দিয়েছে, তোদের লজ্জা শরম নেই নাকি? আমি বিরক্ত হয়ে বললাম, যখন চ্যাম্পিয়ন হব তখন বুঝবে কাকে বল চামচিকা ক্লাব। তোরা হবি চ্যাম্পিয়ন? ঘোড়া চালাবে বাইসাইকেল? হ্যাঁ, চালাবো। যদি চ্যাম্পিয়ন হতে পারিস তাহলে আমি আমার মাথার চুল কেটে ফেলবো, সত্যি বলছি। এই বলে মাথা ভর্তি চুল ঝাঁকাতে ঝাঁকাতে ওরু আপা চলে গেল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমাদের দলটা হচ্ছে সবচেয়ে খারাপ। আমরা যে লাড্ডু গুড্ডু হব এটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। নান্টু হচ্ছে আমাদের গোলকিপার। এমনিতে সে চোখে খুব ভালো দেখে, কিন্তু যখন বল গোলের দিকে আসে তখন নাকি সব অন্ধকার হয়ে যায়, চোখে কিছুই দেখে না। আসলেই তাই, বল একদিকে আসে সে অন্যদিকে ডাইভ দেয়। আমাদের ব্যাকে খেলে পরিমল। বল তার পায়ে আসতেই সে হোঁচট খেয়ে পড়ে যায়। কেন এরকম হয় কে জানে? শুকনো খটখটে মাঠ, পা পিছলানোর কোনো কথা নয়, অথচ পরিমলের কাছে বল যেতেই হাত পা ছড়িয়ে পড়ে যায়। আমরাও একই রকম, শুধু টগর খুব ভালো খেলে। ও হচ্ছে আমাদের স্ট্রাইকার। কোনো মতে ওর কাছে বল পৌঁছে দিলে গোল বল ঢুকবেই। একজনের ওপর ভরসা করে কি চ্যাম্পিয়ন হওয়া যায়? যায় না। ফুটবল হলো 11 জনের খেলা, তবু আমরা মন্দ করলাম না। গ্রিন বয়েজ ক্লাবের সঙ্গে 1 গোলে জিতলাম। টগর একবার মাত্র বল পেয়েছিল, সেটা দিয়েই গোল করেছে। অরুণিমা ক্লাবের সঙ্গে ড্র হলো 4-4 গোলে। আমাদের দিকে 4টা গোলই করেছে টগর। এবং আশ্চর্যের ব্যাপার, আমরা শেষ পর্যন্ত ফাইনালে উঠে গেলাম। ওরও আবার মুখ শুকিয়ে গেল। যদি সত্যি সত্যি জিতে যাই তাহলে মাথা ভর্তি চুল কাটতে হবে। ফাইনাল খেলার দিন শহরে সাজ সাজ রব পড়ে গেল। আমাদের পাড়ায় একজন নেতা আছে, তিনি শুধু ইলেকশনই করে আর ফেল করে। তার নাম মতিন সাহেব। তিনি ফাইনাল খেলার দিন ভোরবেলা একটা শিল্ড ঘোষণা করে দিলেন। সেই সঙ্গে ফাইনাল খেলা যাতে ঠিকমতো হয় সেজন্য তিনি 300 টাকা চাঁদাও দিলেন। নিজেই মাইকের ব্যবস্থা করে দিলেন। সকাল থেকে রিক্সা করে মাইক বাজাতে থাকলো। হাই সব, অর্ধ বৈকাল 4 ঘটিকায় আব্দুল মতিন ফুটবল শিল্ডের ফাইনাল খেলা। রয়্যাল বেঙ্গল বয়েজ ক্লাব একাদশ বনাম বুলেট একাদশ। উদ্ভাবন করবেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী, জনগণের নয়নের মণি, দেশ দরদি সংগ্রামী জননেতা জনাব আব্দুল মতিন ময়না মিয়া। জনাব আব্দুল মতিন ময়না মিয়া। ভাই সব, ভাই সব। আমাদের মধ্যে তুমুল উত্তেজনা। শুধু আমাদের না, উত্তেজনা বড়দের মধ্যেও। বড় চাচা আমাকে ডেকে বললেন, কিরে, তোরা পারবি তো?
আমি হচ্ছি দলের ক্যাপ্টেন, কাজেই আমাকে বলতে হলো ইনশাল্লাহ পারবো। তোরা তো খেলতে জানিস না, তোরা পারবি কি করে? একমাত্র খেলোয়াড় হচ্ছে টগর, সেই বেচারা একা কি করবে? সে একাই 100। মুখে বললাম ঠিকই, কিন্তু ভরসা পেলাম না, কারণ বুলেট ক্লাব বাইরে থেকে হায়ার করে 3 জন প্লেয়ার এনেছে। একজন ইয়াদ জোয়ান, এদের একজনের নাম ল্যাংচু, কারণ তার কাজই হচ্ছে ল্যাং মেরে ফেলে দেয়া। সেই ল্যাংও এমন ল্যাং যে প্লেয়ারের পা ভেঙে ফেলতে পারে। ল্যাংচু নাকি এইভাবে আগে 3 জনের পা ভেঙেছে। টগরের পা ভেঙেছে সে এক হালি পুরো করবে। কি সর্বনাশের কথা! 4টার সময় খেলা শুরু হবে, 2টা বাজতেই টগর শুকনো মুখে এসে উপস্থিত। সে নাকি খেলবে না। আমি বললাম, কেন খেলবি না? ল্যাংচুর ভয়ে। বুলেট ক্লাবের বগা ভাই বলেছে আমি যদি খেলি তাহলে আমাকে ফর্দাফাই করে দেবে। আমি বললাম, বগা ভাই নিজে বলেছে? হ্যাঁ, বগা ভাই নিজে বলেছে। বগা ভাই বলে থাকলে সত্যি ভয়ের কথা, কারণ বগা ভাই বিরাট গুন্ডা। তার এতদিনে ম্যাট্রিক পাশ করে কলেজে পড়া উচিত, কিন্তু সে ফেল করে করে ক্লাস 8-এ আটকে আছে। কাজের মধ্যে কাজ, সে যা করে তা হচ্ছে বিড়ি টানা, খারাপ খারাপ কথা বলে, আর আমাদের মতো অল্প বয়সী ছেলেপুলে দেখলে বিনা কারণে মারধর করে। আমাদের ক্লাসের পুতুল নাকি একদিন স্কুল ছুটির পর বাড়ি আসছে, হঠাৎ বগা ভাইয়ের সঙ্গে দেখা। বগা ভাই বললেন, এই শুনে যা পুতুল। পুতুল দেখলো পালানো অসম্ভব, সে এগিয়ে এলো। বগা ভাই বলল, পিঁপড়ার কামড় কেমন হয় জানিস? জানি। হুম, ভালো মতো জানিস না, তবে এখন জানবি। এই বলেই লাল পিঁপড়ার একটা বাসা ভেঙে পুতুলের মাথায় টুপির মতো পরিয়ে দিল। ভয়াবহ অবস্থা। এই বগা ভাইয়ের কারণে টগর যে খেলবে না তা তো জানা কথাই। শুধু টগর না, কিছুক্ষণ পর করিম এসে বলে সেও খেলবে না। করিম সেন্টার ফরওয়ার্ডে খেলে, খুব খারাপ না, টগরের মতো অবশ্যই না, তবুও ভালো। আমি বললাম, তুই খেলবি না কেন? বগা ভাই কিছু বলেছে? না। তাহলে খেলবি না কেন? ইচ্ছে হচ্ছে না, তাই খেলবো না। এই বলে করিম লম্বা একটা ঘাসের ডাটা নিয়ে চিবোতে লাগলো। তার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে বগা ভাই তাকেও ভয় দেখিয়েছে। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। 9 জন প্লেয়ার নিয়ে কি খেলবো? ওরু আপা বলল, তোরা খেলা বন্ধ করে দিয়ে পালিয়ে যা, আজ মাঠে তোদের তুলোধুনো করবে। কমসে কম 2 জনের পা ভাঙবে, একজনের হবে কম্পাউন্ড ফ্র্যাকচার। ম্যাচে নাম দিয়ে পিছিয়ে পড়া যায় না। 3:30টায় মাঠে গিয়ে উপস্থিত হলাম। লোকে লোকারণ্য। বুলেট ক্লাবের প্লেয়াররা বল নিয়ে মাঠে ছুটোছুটি করছে, তাদের সবার মুখ ভর্তি হাসি। মাঠের দক্ষিণ দিকে টেবিলের ওপর সিট, বিশিষ্ট অতিথিদের জন্য চেয়ার সাজানো। দেশ দরদি জননেতা আব্দুল মতিন সাহেব এসে পড়েছেন, তার গলায় ফুলের মালা। বগা ভাইকেও দেখলাম, খুব ফুর্তি। একটু পরপর হাসতে হাসতে ভেঙে পড়ছে। আমার মুখ শুকনো হয়ে উঠল, পকেটে বোতল ভূতের শিশি। কি কেমন লাগলো আমাদের গল্পটি? কি মনে হচ্ছে, হুমায়ুন এবং তার দল কি স্বর্ণপদক এবং শিল্ড জিততে পারবে, নাকি কয়েকজন পা ভেঙে ঘরে বসে থাকবে? কোনটা জানতে হলে শুনতে হবে আমাদের চ্যানেল গল্প ও ভ্রমণ কথা। আমাদের পরিবেশনা কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত লিখুন কমেন্টে। এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প বোতল ভূত এর 2য় পর্ব। শীঘ্রই 3য় পর্ব নিয়ে আমরা হাজির হব আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের নাম গল্প ও ভ্রমণ কথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। থ্যাংক ইউ।